Hello everyone, welcome to Career Povidi Career Podcast. Career Povidi একটি লার্নিং অ্যান্ড ডেভেলপমেন্ট প্ল্যাটফর্ম যারা বিগত অর্ধযুগ ধরে লার্নিং অ্যান্ড ডেভেলপমেন্ট নিয়ে কাজ করছে। ফ্রেশার এবং প্রফেশনালদের কেরিয়ার ডেভেলপমেন্ট এবং কেরিয়ার ম্যানেজমেন্ট নিয়ে কাজ করছে। আমরা আমাদের প্রতিটি পডকাস্টে একজন সাবজেক্ট ম্যাটার এক্সপার্টকে নিয়ে আসি এবং কেরিয়ারের বিভিন্ন বিষয়গুলো আমরা তুলে ধরি যাতে করে ফ্রেশার এবং প্রফেশনালরা উপকৃত হয়। আমাদের আজকের গেস্ট কেম আমিনুল রহমান। তার মজার একটা টুইস্ট আছে, সে একসাথে দুটো ক্যারিয়ার নিয়ে কাজ করছে। সে একজন লেকচারার এবং প্রফেশনাল ফটোগ্রাফার। চলুন আর দেরি না করে আমরা পরিচিত হই আমাদের আজকের গেস্টের সাথে। আমিনুল, কেমন আছেন? আছি আপু, আলহামদুলিল্লাহ। কেমন যাচ্ছে সময়? যাচ্ছে তো, সব মিলে তো চ্যালেঞ্জিং থাকি, তার মধ্যে এগিয়ে যাওয়ার চেষ্টা করছি। থ্যাংক ইউ সো মাচ। আমাদের অডিয়েন্সের জন্য আপনার সম্পর্কে যদি কিছু বলেন, আপনি কোথায় আছেন, কি করছেন, দুটো ক্যারিয়ারে কি কি প্রফেশনে আছেন, সেটা যদি একটু বলতেন। আচ্ছা, তো আমার ক্যারিয়ার আসলে শুরু হয়েছে অনেক অল্প বয়সে। আমি ইউনিভার্সিটি যখন পাশ করি তখন আমার বয়স 21.5 বছর। তখন থেকে আমি কাজে ঢুকে যাই। তখনও ইন্টারেস্টিংলি একসাথে দুটো ক্যারিয়ারে কাজ করতাম। আমরা আমাদের বিজনেসটা শুরু করেছি 2011 সালে, 2011-র একদম শেষের দিকে। এবং সেই সময় আমি 12-র শুরুর দিকে একটা প্রাইভেট কোম্পানিতে সেলস অ্যান্ড মার্কেটিংয়ে ঢুকে যাই। সো ওই কাজটা আমি করেছি প্রায় 4 বছর। এবং আমাদের যে কোম্পানি, আমি এবং সাদিয়া মিলে যেটা বিল্ড আপ করেছি, আমরা এটার 14th ইয়ারে এবার পদার্পণ করব সামনের মাসে, চেকমেট ইভেন্টস। সেখানে আমি চিফ ফটোগ্রাফার হিসেবে আছি। শুরু থেকেই প্রফেশনাল ফটোগ্রাফার হিসেবে আমরা ওয়েডিং এবং ইভেন্টস কভার করি। এছাড়া যখন আমার ওই ক্যারিয়ারটা থেকে আমি শিফট হয়ে আসলাম, তারপরে টানা কিছুদিন আমাদের বিজনেস চললো। এবং আমাদের বিজনেসের যে ব্যাপারটা, ইটস এ ক্রিয়েটিভ বিজনেস। সো আপনাকে একই সাথে অ্যাজ অ্যান অন্টারপ্রেনার কাজ করতে হবে, আপনার একই সাথে একজন ক্রিয়েটিভ মানুষ হিসেবে কাজ করতে হবে। তার মানে আপনি দেখেন যে তখনও কিন্তু প্যারালালি দুটো ক্যারিয়ার চলছে। আই হ্যাভ টু বি অ্যান অন্টারপ্রেনার, আই হ্যাভ টু বি আ ক্রিয়েটিভ পার্সন, বোথ। তারপরে 2019 সালে যখন আমি আবার একটু সিদ্ধান্ত নিই যে ঠিক আছে, এর সাথে সময়ের সাথে আরও কি করা যায়, তখন যেটা আমার মাথায় আসে যে এত বছর ধরে যে ব্যবসা করছি, আমরা যেহেতু একজন বিবিএ গ্র্যাজুয়েট এবং একজন এমবিএ আমি করেছি ঢাকা ইউনিভার্সিটি থেকে, তো কেননা ব্যবসায় প্রশাসন নিয়ে হাতে কলমে পড়াশোনা দেওয়াটা শুরু করা যায়। কারণ যেটা অ্যাজ আ লেকচারার আমি দেখেছি যে আমাদের মোস্ট অফ দ্য লেকচারাররা একাডেমিক ব্যাকগ্রাউন্ড থেকে আসেন। সেখানে আই মাইট বি আ ওয়েলকাম এডিশন ফর দ্য ইয়াং জেনারেশন অফ স্টুডেন্টস। সেই কালের পরিক্রমায় বিভিন্ন জায়গায় কথা বলতে, যে বিভিন্ন ওয়ার্কশপস নিয়ে আস্তে আস্তে 2022-23 সালের দিকে আমি সাহস গ্যাদার করি যে না, এবার হয়তো একটা ইউনিভার্সিটিতে একদম ফুল টাইম হিসেবে অ্যাজ আ লেকচারার হিসেবে জয়েন করা সম্ভব আমার ফ্রি টাইমটার মধ্যে। সেই পরিক্রমায় যখন আতিফ ভাইয়ের সাথে কথা হয় ইউনিভার্সিটি অফ স্কলার্সে, উনি বললেন ঠিক আছে, এখানে একটা অপরচুনিটি হতে পারে। এবং সেটারই সব রকম প্রসেস শেষ করে গত অক্টোবর 2024 থেকে আমি এখানে ডিপার্টমেন্ট অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনে লেকচারার হিসেবে জয়েন করি, যেখানে আমি বিজনেস এথিক্স বা বাংলাদেশ স্টাডিজ এই সেমিস্টারটাতে পড়িয়েছি। আমাদের সামনের সেমিস্টার সামনের মাসের শেষের থেকে শুরু হবে, তখন দেখা যাবে কি পড়াবো। ওয়াও, খুবই সুন্দর আপনার ক্যারিয়ার জার্নি। ছোট একটু আমরা শুনলাম। এই দুটো ক্যারিয়ারের মধ্যে আমরা যদি বলি যে কোনটা আপনার প্যাশন আর কোনটা আপনার প্রফেশন, আর কোনটা আপনার প্যাশন থেকে করছেন মনের ক্ষুধা এবং কোনটা আপনার পেটের ক্ষুধা, তাহলে আপনি কি বলবেন? আচ্ছা, মজার কথা হচ্ছে দুটো ক্যারিয়ারের কোনোটাকে আমি আসলে পেটের ক্ষুধা নিবারণের মাধ্যম হিসেবে দেখি না। আমি সবসময় একটা জিনিস বলি যে আপনি যদি মন দিয়ে কোনো কিছু করেন, আপনি যদি আপনার সমস্ত কি বলবো মনোযোগ এবং প্রজ্ঞা কাজে লাগিয়ে যে কাজটাই করেন না কেন, মানি ইজ অলওয়েজ আ বাই প্রোডাক্ট, ওটা আপনার কাছে আসবেই। 2009 সালে যখন আমরা থ্রি ইডিয়টস মুভিটা দেখেছি, সেখানে একটা কথা ছিল যে তুমি যদি কাবিল হও, তোমার পিছনে কামিয়াবি দৌড়াবে। এবং আমি যেহেতু ক্যারিয়ারে 2011 সালে প্রবেশ করি, অলমোস্ট 15 বছরের ক্যারিয়ারে আমি দেখেছি যে আমি যে কাজটা ভালোভাবে করেছি, মানি ফলোড। সো পেটের ক্ষুধার ব্যাপারটা অবশ্যই এখন রমজানের রহমতের 10 দিন চলছে, আমরা সবাই চাই যে যারা আমরা বিজনেস করছি, যারা চাকরি করছি, তাদের সবার আয় ইনকাম যেন আগের থেকে ভালো হয়, আমরা যেন পরিবারকে সাপোর্ট দিতে পারি। তারপরেও আমি আমার জীবনে যে কটা ক্যারিয়ারে কাজ করেছি এখনো পর্যন্ত, অ্যাজ এ সেলস অ্যান্ড মার্কেটিং এক্সপার্ট, অ্যাজ এ প্রফেশনাল ফটোগ্রাফার, অ্যাজ এন অন্টারপ্রেনার এবং এখন অ্যাজ এ লেকচারার, আমি আসলে সব মনের ক্ষুধা থেকেই করেছি। আমার এমন কোনো কাজ করতে হয়নি যেটা আমি মনের বিরুদ্ধে গিয়ে করেছি। সকালবেলা উঠে যে আমি আজকে এটা করতে পারবো না, এই জিনিসটা আমার মাথায় কখনো আসেনি। আমি প্রত্যেক দিন কাজ করেছি। আমি কাজ করেছি আসলে খেলার ছলে। আমার দিন কখন শুরু হয়ে কখন শেষ হয়ে গেছে, এটা আমি আসলে আসলে এখনো আমি টের পাই না। আমার মনে হয় যে মাসটার শুরু থেকে 7 দিন যে কিভাবে চলে গেল, আমি এটাও আসলে এখন চিন্তা করে ভেবে পাচ্ছি না। আমার কাছে কাজের জায়গাটা, পেটের ক্ষুধা অবশ্যই নিবারণ করার একটা জরুরি ব্যাপার তো থাকেই, তবে প্যাশন যদি থাকে কাজের মধ্যে, এবং আমি দুইটা কাজই সমানভাবে উপভোগ করি,
এবং আমি চাই যে দুইটা কাজে আরো বেশি এক্সেল করতে, এটাই। তো দুটো কাজ একসাথে করছেন, যে দুইটা ক্যারিয়ার প্যারালাল চলছে আপনার, তো এটা ব্যালেন্স করতে কোনো ধরনের সমস্যায় আপনাকে পড়তে হয়? আর সমস্যা বলতে, যেহেতু আমার পরিবার আছে এবং আমার ছোট একটা বাচ্চা আছে, ওর বয়স 4 বছর। সো দেখা যায় কি যে পরিবারকে আসলে মনের তাগিদেই সময় দিতে হয়, তো সময় দেই। যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট ব্যাপার, আমার গত 2 বছরে নিজেকে ট্রেন করতে হচ্ছে এখনো, সেটা হচ্ছে আমি সে টাইম ম্যানেজমেন্টে কতটুকু এক্সপার্ট হতে পারছি। কারণ এই যে আমাদের হাতে যে ডিভাইসটা থাকে মোবাইল, এই ডিভাইসটাতে আসলে অনেক কাজ করা যায়। তো যেটা হয় যে মানুষের মন তো মনোযোগ ধরে রাখা খুব কষ্ট। তো হাতে একটা কাজের জন্য নিয়ে দেখা যায় যে 10 মিনিট 15 মিনিট অন্য কাজ করে ফেলছি। এই অভ্যাসটাকে যতটা আমি ব্যারিয়ার দিতে পারছি, তত আমার দুইটা প্রফেশন একসাথে মেনটেন করা সহজ হচ্ছে। তারপরে দেখা যায় যে ঢাকা শহরে এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে অনেক সময় ট্রাফিকে বসে থাকতে হয়, আমি ওই সময়টা কাজে লাগাই। যে আমার একটা লেকচার আছে আগামীকাল, আমি একটু ওটার পড়াশোনা আমি একটু আগায় রাখি। বা আমার একটা ক্লায়েন্ট মিটিং আছে পরশুদিন, ক্লায়েন্টের ব্যাকগ্রাউন্ডটা চেক করে ওনাকে আসলে আমি কোন প্রোডাক্টটা দিব বা ওনার জন্য আমি কি প্রেসক্রাইব করব, সেটার একটা প্রিপারেশন আমি ওখানে নিই। আমি তো শর্ট একটা 5 মিনিটের সেলস ভিডিও দেখে ফেলি। এভাবে করে আমি আসলে প্রতিনিয়ত শেখার চেষ্টা করছি, লার্ন আনলার্ন রিলার্ন করে ব্যালেন্স হবে আলটিমেটলি। কিন্তু তখন দেখা যাবে যে তৃতীয় কোনো ক্যারিয়ারের প্রতি হয়তো আগ্রহ চলে আসছে, যে ঠিক আছে এখন এই দুটো সময় ম্যানেজ হয়ে গেছে, থার্ড এখন আমি কি করতে পারি। ইটস আ নেভার এন্ডিং গেম। ওয়াও, গ্রেট। তবে বলতে হবে আপনার অনেক পেশেন্স আছে, কারণ হচ্ছে থ্যাংক ইউ। একটা প্রফেশন আমরা ম্যানেজ করতে যেয়ে দেখা যায় হিমশিম খাই। সেক্ষেত্রে আপনি দুটো করছেন, এবং দুটো হচ্ছে দুটো দুই দিকে, জি। মানে দুই দিকের, যেটা সবাই একটু অবাক হবে যে এরকম দুই দিকের ক্যারিয়ার নিয়ে কিভাবে আপনি ম্যানেজ করছেন। তো আপনি খুব সুন্দরভাবে আমাদেরকে এক্সপ্লেন করলেন থ্যাংক ইউ। যে কিভাবে আপনি এই বিষয়টা ম্যানেজ করছেন। যখন আপনি আপনার ফটোগ্রাফির ক্যারিয়ারটা স্টার্ট করেন, ধরেন প্রথম 100 দিন পরে বা বেশ কিছুদিন পরে, আপনার কাছে কি মনে হয়েছিল যে আপনি এই প্রফেশনে থাকবেন না এটা চেঞ্জ করবেন? আমি তো আসলে দুইটা কাজ প্যারালালি প্রথম থেকেই শুরু করেছি। আমরা যখন আমাদের ফটোগ্রাফি এবং ভিডিওর কাজ শুরু করলাম, তার কিছুদিন পরে আমি সেলস এবং মার্কেটিং এর জবটাতে ঢুকে যাই। তো যেটা আসলে হয়েছে, আমার ক্যারিয়ার দুটো আপনারা যদি একটু মনোযোগ দিয়ে খেয়াল করেন, দুটো আসলে দুটার সাথে প্রয়োজনীয়তা আছে। কারণ আমি যখন আমার নিজের বিজনেস নিয়ে আগাবো, আমার সেলস মার্কেটিং, অন্য মানুষকে শেখানো, অন্য মানুষের থেকে শেখা, আলটিমেটলি কিন্তু আসলে এগুলো আমার প্রয়োজন পড়ছেই। সো আমি বলবো যে প্রথম 100 দিনে আমার কখনোই মনে হয়নি যে আমি ক্যারিয়ারটা কুইট করে চলে আসি, বরং আমার আরো মনে হয়েছে যে আমি কিভাবে সামনে আগাতে পারি। যেমন যদি আপনি চিন্তা করেন যে আমাদের B2C যেই ফটোগ্রাফি ইন্ডাস্ট্রিতে ওয়েডিং ক্যারিয়ারে, এখানে মোটামুটি আমি বলতে পারি যে আমরা চেকমেটকে একটা সম্মানজনক অবস্থানে নিয়ে গিয়েছি, মানুষজন এটাকে এখন চেনে। তার মানে এটার যদি একটা আপনার আপার সিলিং থাকে, আমরা বলবো যে আমরা চেষ্টা করেছি আপার সিলিং এর কাছে যাওয়ার। কিন্তু একটা সময় আসলে গ্রোথটা তো আপনার জীবনে প্রয়োজন আছে। সো এরপরে আমি এই জন্য আরেকটা ক্যারিয়ার শুরু করি, যেখানে আমি লেকচারার থেকে শুরু করছি। সেই লেকচারের পরে আসলে অনেকগুলো পদ আছে আপনার অ্যাটলিস্ট প্রফেসর পর্যন্ত যাওয়ার জন্য। So I need to have a very solid 20-25 years career to become at least a professor. সো ওই 100 দিনে আমার কাছে আরও যেটা মনে হয়েছে যে আমি যদি আমার টাইমটাকে আরও ভালো ম্যানেজ করতে পারি, বিকজ উই অল হ্যাভ 24 আওয়ার্স, টাইম ম্যানেজ করতে পারলে দুটো ক্যারিয়ার প্যারালালি পাশাপাশি চালানো ইজ ভেরি মাচ পসিবল। বিকজ টাইমটাই আমাদেরকে দিয়ে দিয়েছে আমাদের একমাত্র কারেন্সি, যেটা দিয়ে আমরা আসলে আমাদের ভাগ্যটাকে, আমাদের চারপাশের রিয়ালিটিটাকে, আমি বলবো না বদলাতে পারি, কিন্তু আমরা ইনফ্লুয়েন্স করতে পারি ফর আস, ফর আওয়ার বেটারমেন্ট, ফর এভরিওয়ানস বেটারমেন্ট হু আর কানেক্টেড উইথ আস। ভেরি নাইস, খুবই সুন্দরভাবে বললেন। আমি আম, আমাদের অনেক অডিয়েন্স আছেন যারা হচ্ছে ফ্রেশার। তো অনেক সময় দেখা যায় যে তারা একটা ক্যারিয়ার স্টার্ট করার পরে দেখে যে সেটা ঠিক আসলে ব্যাটে বলে মিলছে না, দেন আরেকটা ক্যারিয়ার স্টার্ট করে, বা তারা অ্যাকচুয়ালি হতাশ হয়ে যায় যে আমি কিছু করতে পারছি না, তাহলে আমি কি করব। তো তাদের জন্য আপনার কি গাইডলাইন থাকবে? আচ্ছা, আমি যেটা বলেছি যে আমি কাজ শুরু করেছি খুবই অল্প বয়সে, আমার বয়স তখন 21-22 বছর বয়স। এই বয়সের এখন আমি স্টুডেন্ট পাই, ওরা এখনো পড়াশোনা করছে। তো আমি দ্য আউটলায়ার্স বইয়ের একটা কথা বলবো, ম্যালকম গ্ল্যাডওয়েলের, সেখানে বলেছে যে যে কোনো কাজে যদি আমরা প্রো হতে চাই, আমাদের 10,000 ঘন্টা কাজটার পিছনে বিনিয়োগ করতে হবে। 10,000 ঘন্টা মানে জেনুইনলি 10,000 ঘন্টা। সো 10,000 ঘন্টার ব্যাপারটা যদি আমি বলতে চাই, তাহলে যেটা আমি দেখেছি আমার জীবনে, যে 10,000 ঘন্টা আসলে আপনাকে অনেকভাবে বিনিয়োগ করতে পারেন। আপনি সেটা হাতে কলমে কাজ করে বিনিয়োগ করতে পারেন, আপনি শিখে বিনিয়োগ করতে পারেন। এই সময়টা বোরিং, প্রগ্রেস ইজ বোরিং, প্রসেস ইজ বোরিং, বাট ওয়ান্স ইউ লাভ প্রসেস অ্যান্ড প্রগ্রেস, আপনি দেখবেন যে আপনার উন্নতিটা একদম ভেতর থেকে আসছে।
এখানে আমি আরো একটা বইয়ের কথা বলবো যেটা আমাকে খুব মুভ করেছে, সেটা হচ্ছে দ্য কম্পাউন্ড এফেক্ট। কম্পাউন্ড এফেক্টে বলা হয়েছে আপনি প্রত্যেকদিন 1% করে উন্নতি করবেন, তাহলে বছর শেষে আপনি 37% উন্নতি করতে পারবেন। যে কোনো ফ্রেশারের কাছে দেখা যায় কি সময় আছে, ওই সময়টাকে যদি ঠিকমতো কাজে লাগানো যায়, এমন সব স্কিল শিখবে যেটা হয়তো তার ইমিডিয়েট এই জবে কাজে না লাগলেও সে যদি ক্যারিয়ার চেঞ্জ করতে চায় সেখানে এসে কাজে লাগবে, সেটা তার চিন্তা করা উচিত। আমি 2009 সালে, যখন আমার বয়স 20-21 বছর, আমি সংবাদ পাঠকের একটা ট্রেনিং করেছিলাম jobs1.com-এ। আমি কিন্তু লাইভে কখনো সংবাদ পড়িনি, কিন্তু এটা পরবর্তীতে আমার নিজের প্রেজেন্টেশন স্কিলটাকে ভালো করতে সহায়তা করেছে। সো ফ্রেশারদের উচিত সব কিছু ট্রাই করা। একটা মেজর প্রফেশন থাকবে তাদের, সেটার পাশাপাশি অন্য জিনিস ট্রাই করতে করতে নিজেকে যে খুঁজে পাওয়া, নিজের ক্যালিবারটাকে খুঁজে পাওয়া, এটা সময় লাগবে। একটা ছোট বাচ্চার যেরকম বড় হতে সময় লাগে, 12-13 বছর লাগে তার মানে সবকিছু স্কিল মোটামুটি আত্মস্থ করতে, বেসিক লাইফ স্কিল, একটা ক্যারিয়ারেও বেসিক ক্যারিয়ার স্কিল এর জন্য অ্যাটলিস্ট 10 বছর সময় রাখা উচিত। 10 বছরের মধ্যে অ্যাঙ্কর করে ফেলতে পারবে, শুরুতে রাশ করার কোনো দরকার নাই, বিকজ ইটস এ ভেরি লং টার্ম প্রসেস। সো এই লং টার্ম প্রসেসটাতে নিজেকে বিলিয়ে দিতে হবে, তাহলেই সাফল্য আসবে। এবং সাফল্যের চাবিকাঠি বা পরিমাপটা তো এক একজনের কাছে আসলে আলাদা। তো তার নিজেকে আসলে আগে ঠিক করতে হবে যে উনি কতটুকু সফল হতে চান। যতটুকু সফল হতে চান উইদিন টাইম দেখবে কি যে প্যারামিটারগুলো আস্তে আস্তে নিজের দিকে চলে আসছে, সময়টা দিতে হবে, এফেক্টিভলি প্র্যাকটিস সময়টা করতে দিতে হবে। হবে এক্স্যাক্টলি। এভরিডে। ওকে, ভেরি নাইস, খুব সুন্দরভাবে বলেছেন। ক্যারিয়ারের শুরুতে যখন আপনার ফ্যামিলি জানলো যে আপনি আসলে ফটোগ্রাফি নিয়ে কাজ করতে চাচ্ছেন, তো অনেক সময় হয় আমরা আমাদের ফ্যামিলি, আমাদের সোসাইটি থেকে বিভিন্ন ধরনের বাধার সম্মুখীন হই। আপনার লাইফে এরকম কিছু ঘটেছিল? আসলে আমার বাসাতে খুব ইন্টারেস্টিং ব্যাপার, আমার আব্বা আম্মা দুজনেই ডাক্তার, এবং ওনারা একদম প্রফেশনাল ডাক্তার এবং একদম জাত ডাক্তার, মানে একজন সার্জন একজন গাইনোকোলজিস্ট। তো যখন আমি বিবিএ পড়ার ডিসিশন নিলাম, সেটা ছিল সবচেয়ে টার্নিং পয়েন্ট, মানে আমার বাসায় বলতে হয়েছে যে আমি বিবিএ কেন পড়বো। তো ওটা পড়ার পরে আব্বা আমাকে একটা খুব ভালো একটা কথা বলেছিল, সেটা হচ্ছে যে এই যে ব্যবসা, যে মানে ব্যবসায় প্রশাসন যে পড়ছিস, এটা নিয়ে প্র্যাকটিক্যালি কাজ করতে পারলে তুই তোর জ্ঞানটা সবচেয়ে বেশি কাজে লাগাতে পারবি। ইট স্ট্রাইক মি আ লট। এবং সাদিয়া এবং আমরা যদি একসাথে পড়াশোনা করেছি, আর ভেরি গুড ফ্রেন্ডস, তখন আমরা ডিসিশন নিলাম যে আচ্ছা, একদম ঢাল তলোয়ারহীন নিধিরাম সর্দারের মতো কি শুরু করা যায় যেখানে কোনো ইনভেস্টমেন্ট লাগবে না, তারপরেও দেখা গেল একটা ক্যামেরা তো লাগতো। তখন আমি আমার মাকে বললাম যে মা, আমার একটা ক্যামেরা দরকার, এটা দিয়ে আমরা আসলে এই এই জিনিস করবো। এখন স্বাভাবিক ওনারা ডাক্তার মানুষ, ওনাদের জন্য বোঝা কঠিন ছিল, বাট আই এম সো মাচ গ্রেটফুল টু মাই মাদার। এবং এটা আমি সব জায়গায় বলি যে আম্মা ওই সময় 2011 সালে একটা 1 লক্ষ টাকা দিয়েছিল, দিয়ে সেটা দিয়ে আমরা ক্যামেরা এবং লেন্সটা কিনে আমরা ব্যবসাটা শুরু করতে পেরেছি। এবং তারা আমাকে একটা কথাই বলেছিল যে তুমি যেটাই করো না করো, কিছু জিনিস মাথায় রাখবে। একটা হচ্ছে ক্যান ইউ প্রোভাইড ইউর ফ্যামিলি, এবং সেম গোজ ফর মি অ্যান্ড সাদিয়া, যেহেতু আমরা দুজন একসাথে কাজ করি, ক্যান উই প্রোভাইড আওয়ার ফ্যামিলি, নাম্বার ওয়ান। এবং নাম্বার টু হচ্ছে ক্যান ইউ মেক ইউর সেলফ অ্যান্ড আওয়ার্স প্রাউড। এই কাজটা করে তুমি জিনিসটাকে এমন জায়গায় নিয়ে যাও যেন আমরা সবাই এবং তুমি নিজে যেন আমরা জিনিসটাকে নিয়ে গর্ব করতে পারি। তো এই যে সাহসটা, এই সাহসটা আমাকে আসলে অনেক অনেক হেল্প করেছে, এবং আমার পরিবার প্রতি পদে পদে তারা পেছন থেকে ঢালের মতো দাঁড়িয়ে থেকেছে যেন আমি সামনে আগায় যেতে পারি। এবং যেহেতু আমাদের একদমই কমপ্লিটলি ডিফারেন্ট ব্যাকগ্রাউন্ড, আব্বা আম্মা ডাক্তার, আমি এবং সাদিয়া এখানে বিজনেস করছি, সো ওই ফ্রিকশনটার থেকেও যেটা আসলে জরুরি ছিল যে আমাদের একসাথে ইনফরমেশন এবং এক্সপিরিয়েন্স এক্সচেঞ্জ করে কিভাবে সামনের দিকে আগানো যায়। আমি সব ফ্যামিলিকেই বলবো যে আপনার ছেলে মেয়েদেরকে একটু ট্রাই করতে দেন। নেভার নো, লটারির টিকিট লাগার মতো লেগে যাবে, কিন্তু তখন মনে হবে যে আচ্ছা, ওই যে ইয়েস বলেছিলাম, আমি কাজটা করার জন্য বলেছিলাম দেখে অন্য মানুষের থেকে 10 গুণ আমার বাচ্চাটা আগায় গেছে। সো ওই সাহসটা দিলে বাকিটা, আজকালকার ছেলেমেয়েরা অনেক স্মার্ট, এরা করে ফেলতে পারে। ইউ জাস্ট নিড টু গিভ দেম দ্য কারেজ, দ্যাটস ইট। খুবই সুন্দরভাবে বলেছেন। আই থিঙ্ক আমাদের অডিয়েন্স যারা শুনছেন আমাদেরকে, আজকের পডকাস্টটি যারা দেখছেন, তারা ইন্সপায়ার হবেন আমিনুরের কাছ থেকে, যে কিভাবে সে তার ক্যারিয়ারটা এত সুন্দরভাবে গুছিয়ে নিয়েছে এবং প্যারালালি দুটো ক্যারিয়ার খুব সুন্দরভাবে ম্যানেজ করছে। আমরা আমাদের পরের প্রশ্নে চলে যাই। সচেতন ব্যর্থতা, যেটাকে আমরা বলি যে ক্যারিয়ারে আসলে দুটো অপশন রাখা, আমার প্ল্যান এ কাজ না করলে প্ল্যান বি কাজ করা। আপনি কি তেমন কিছু চিন্তা করে এরকম দুটি প্রফেশনকে পাশাপাশি রেখেছেন? এখন আমি বলবো যে যেই তিনটা কাজ আমি আসলে করি, একজন ক্রিয়েটিভ প্রফেশনাল, একজন বিজনেস পার্সন এবং একজন এডুকেটর, এই কাজগুলো আপনি আপনার মরার আগ পর্যন্ত করতে পারবেন। আমার আব্বা, উনি একই সাথে ভেরি এস্টিমড সার্জন এবং একই সাথে উনি
হেড অফ দ্য ডিপার্টমেন্ট প্রফেসর অফ সার্জারি হিসেবে শিকদার মেডিকেল কলেজ থেকে গত বছর মার্চে উনি রিটায়ারমেন্ট করেছে। উনি কিন্তু একসাথে প্যারালালি দুইটা কাজ করতেন, উনি স্টুডেন্ট পড়াতেন সকালে এবং দুপুর থেকে উনি অপারেশন শুরু করতেন। সো ইট ইজ ভেরি মাচ প্র্যাকটিসেবল ইন আওয়ার ফ্যামিলি। বাট একটা সময় পরে গিয়ে দেখা গেল যেহেতু সার্জেন হাতের কাজ, তো ওই হাতের স্ট্যাবিলিটি তো কমে আসতে থাকে, তখন আব্বা আরও পড়ানোটাতে মনোযোগ দিয়ে দিলেন বেশি। সেম গোজ ফর হেয়ার, আজকে আমি ছবি তুলছি, আমি আজকে কন্টেন্ট বানাচ্ছি, এটা একটা সময় পরে গিয়ে দেখা যাবে যে হয়তো পেসটা স্লো হয়ে যাবে। তখন যেটা হবে, এই যে টিচিংয়ের যে ক্যারিয়ারটা, মানুষকে শেখানোর যে ক্যারিয়ারটা, এটা তখন আস্তে আস্তে আপনার ওই যে যেরকম করে সমুদ্রের ভেতর থেকে আপনার পর্বত উঠে আসে, সেভাবে এটা কিন্তু সামনের দিকে আগাবে। সো আমাকে ক্যারিয়ারলেস হয়ে যেতে হবে না, যেহেতু আমরা খুবই আমি বলবো যে ওই সময় সোশ্যাল মিডিয়ার যে বুমটা ছিল 11-12 সালের দিকে, তখন আমরা আমাদের ফার্স্ট ক্যারিয়ারটা শুরু করেছি। সো সোশ্যাল মিডিয়ার ডিনামিক্স এত বেশি চেঞ্জ হয় যে ইউ মাইট গেট লস্ট ইন দ্য ওশান। সেই জন্য আমি একটা খুবই ট্রেডিশনাল ক্যারিয়ার আমার সাথে রেখেছি, যেটা বেসিক্যালি মানুষকে পড়ানো এবং মানুষের থেকে শেখা। এটা আসলে আমি বলবো যে পৃথিবীর শেষ দিন পর্যন্ত পৃথিবীতে এটা টিকে থাকবে। সো এইভাবে আমি দুইটা ব্যালেন্স করে রাখি, যে কোনো সময় যদি একটা ক্যারিয়ার আপনার মনে হয় যে মনোপুত হচ্ছে না, তাহলে আরেকটা ক্যারিয়ারের সময় দিয়ে যেন সেটাকে একটু ভালো অবস্থানে নিয়ে যাওয়া যায়। এবং দিন শেষে যখন আপনি আপনার সময় দুটো এফেক্টিভ ক্যারিয়ারে আপনি দিচ্ছেন, তখন দুটাই প্যারালালি আসলে গ্রো করবে এবং মানুষ আপনাকে দুইভাবেই চিনবে। এবং একটা ক্যারিয়ার আরেকটা ক্যারিয়ারকে এনহ্যান্স করবে। এটা কিন্তু আপনার ওই হরলিক্সের কম্বোর মতো, আপনি দুধের হরলিক্স পেরালে দুধের কিন্তু কোনো ক্ষতি নেই, বরং সেটার পুষ্টিগুণ আরো বেড়ে আর যাচ্ছে। বুস্ট করে। এক্স্যাক্টলি। সো আমাদের চেষ্টা করো যদি 24 ঘন্টার সময়টা, এটাকে আমরা কিভাবে প্যারালালি 2-3টা জায়গায় এফেক্টিভলি কাজে লাগিয়ে আমাদের নিজেদের ক্যালিবারটাকে বাড়াতে পারি। আমার লক্ষ্য সবসময় সেটাই থাকে। ভেরি গুড। সময় যদি ফেরানো যেত, কোন সময়টায় ফেরত যেতেন, আপনি ফিরে যেতে চাইতেন? আমি সেটা কিছুদিন আগেও বলছিলাম, আমার দাদি 2002 সালে ইন্তেকাল করেছেন। সো আই ওয়াজ ভেরি ক্লোজ উইথ মাই দাদি। ইট ওয়াজ এ ভেরি নর্মাল ডে। তো আমার দাদির মৃত্যুর দিনটাতে আমাকে যদি ফেরত নিয়ে যাওয়া যেত, আমি হয়তো চেষ্টা করতাম যে ওনার মৃত্যুটাকে বিলম্বিত করার জন্য। কারণ আমরা এক ঘরে থাকতাম, আমরা পাশাপাশি থাকতাম, চোখের সামনে একটা মানুষ মারা গেল, আমি ক্লাস 8-এ পড়তাম, আমার অত কিছু মনেও নেই। বাট যদি একটা টার্ন করা যেত, হয়তো আমি চেষ্টা করতাম। এছাড়া আমার জীবনে বাদবাকি যা হয়েছে, আমার সেটা নিয়ে কোনো অসন্তুষ্টি বা কিচ্ছু নেই। আমি সবসময় মনে করেছি আমার যেটা প্রাপ্য, আমাকে যেটা দেয়ার সেটা উপরওয়ালা আমাকে দিয়েছে। আমি ভেরি হ্যাপি উইথ, ভেরি স্যাটিসফাইড উইথ মাই লাইফ। বাট ওই একটা জিনিস হয়তো আমি একদিন ফেরত যেতে চাইতাম, যে যদি ওইটাকে কোনোভাবে বিলম্বিত করা সম্ভব হতো, তাহলে হয়তো আমার জীবনটা ওই সময়টাতে একটা যে বয়সন্ধিকালে এত বড় একটা লসের মধ্যে দিয়ে আমি গিয়েছি, সেটাকে হয়তো ডিলে করা যেত। হয়তো আরেকটু বেটার হিউম্যান বিং হিসেবে আমি আরো কিছুটা সময় পৃথিবীতে থাকতে পারতাম, আমি আরো একটু দাদির থেকে শিখতে পারতাম, ওই আদর ভালোবাসা মহব্বতটা পেতাম। এটাই। ভেরি স্যাড টু নো। যদিও এটা সম্ভব না, বাট আপনার একটা উইশ। ওকে। প্রতিদিন আপনি নিজেকে কি মনে করিয়ে দেন, বা কোনো একটা লাইন বা একটা থিওরি আপনাকে আরো সামনে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করে? আমি বিশ্বাস করি যে দেখেন, জীবন একটাই আসলে, ইউ হ্যাভ ওয়ান লাইফ টু লিভ, সো মেক দ্য বেস্ট আউট অফ ইট। এবং সেটা করতে হলে আসলে আপনি নিজে যেটা চান বা আপনি যেটা পছন্দ করেন, সেটার দিকে গুরুত্ব দেওয়া উচিত। আমরা আমাদের সমাজে অন্য মানুষের ইচ্ছায় জীবন যাপন করার একটা প্রবণতা দেখা যায়, যে অন্যের চোখে ভালো থাকতে গিয়ে আসলে দিন শেষে আমরা আয়নার সামনে দাঁড়ায় নিজেকে সফল হিসেবে দেখতে পাই না বেশিরভাগ সময়। সেটার বদলে ইফ ইউ গেট ইউর ওন কলিং, আপনি যদি নিজের যেটা আমাদের মানে পূর্বসূরীদেরকে আমরা দেখি যারা সফল হয়েছে, ওনারা কি করেছেন, যে দে গট দেয়ার কলিং এবং দে ওয়ার্ক ফর ইট, সেটার জন্য যদি আপনি করে দাঁত মুখ চিপে আপনি এগিয়ে যান, তাহলে আপনি সার্টেন সময় পরে দেখবেন যে আপনি সফলতা অর্জন করতে পারছেন। এবং সফলতা ইটস আ জার্নি, ইটস আ প্রসেস, ইট ইজ নেভার দ্য রেজাল্ট। আপনি সফল অনুভব করবেন 0.1% সময়ে, 99.99% টাইমে আপনি কাজই করতে থাকবেন। রাইট। এইটাতে আপনাকে অভ্যস্ত হতে হবে, এবং আমি এটাতে অভ্যস্ত হয়েছি। আমি সাফল্য না খুঁজে আমি কাজের মধ্যে আমার আনন্দ, আমার সাফল্য খুঁজে নেওয়ার চেষ্টা করছি। এবং প্রতিদিন আমি একই মোটো নিয়ে ঘুম থেকে উঠি, এবং ঘুমাতে যাওয়ার সময় একই মোটো, যে পরের দিন আমি যেন আজকের থেকে একটু বেটার করতে পারি। যদি হয়তো ভালো, আর না হলেও অ্যাটলিস্ট আজকের মতো পারফরমেন্সে শেষ করতে পারলেও ইটস নট ব্যাড ফর নাও। আপনি অনেক ব্যস্ত মানুষ, এত কিছু একসাথে করছেন, সবকিছু ছেড়ে আপনাকে যদি 1 বছর ছুটিতে পাঠানো হয়, কি করবেন? একটা উপন্যাস লিখে ফেলবো, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। একটা উপন্যাস। হারুকি মুরাকামি আমার অসম্ভব প্রিয় লেখক। ওনার যে লেখার স্টাইল, এটা আমি মানে আমার নিজের মধ্যে অ্যাডপ্ট করার চেষ্টা করি। আমি 1 বছর সময় পেলে আমি আমার জীবনের বিচিত্র অভিজ্ঞতাকে ওই ফরম্যাটে নিয়ে গিয়ে ক্যারেক্টার তৈরি করে আমি অবশ্যই একটা উপন্যাস লিখে ফেলবো। সেটা মানুষ পড়বে কি পড়বে না পরের ব্যাপার, বাট আমার নিজের খিদাটা মিটবে। আই উইড ডু ইট ডেফিনেটলি। ভেরি নাইস। শেষ প্রশ্ন, যা সবাইকে ভাবাবে।
আপনি যদি আপনার জীবনের একটা শিরোনাম দিতেন, কি হতো? ইটস অ্যান আনফিনিশড বিজনেস টিল নাও, এখনো শেষ হয় নাই। তো ইটস এ জার্নি। এটা হয়তো আমি যখন মারা যাব তখন শেষ হয়ে যাবে, বাট স্টিল ইটস অ্যান আনফিনিশড বিজনেস, এবং দ্য বেস্ট ইজ ইয়েট টু কাম। ভেরি নাইস। ডিয়ার ভিউয়ার্স, আমরা আমাদের পডকাস্টের একেবারেই শেষে চলে আসছি। আপনার যদি আমাদের অডিয়েন্সদের উদ্দেশ্যে কিছু বলার থাকে। আমি যেটা বলতে চাই যে আপনারা আপনাদের ক্যালিবারের উপর সবসময় ভরসা রাখবেন। আমাদের দুই কানের মাঝখানে এই যে আমাদের যে মস্তিষ্কটা আছে, এইটাতে সুপার পাওয়ার দেওয়া আছে। সো আপনার ক্যালিবারের উপর ভরসা রাখবেন, সবসময় নতুন জিনিস শিখবেন। সব জিনিস আপনি আত্মস্থ করতে পারবেন না, অনেক জিনিসে আপনি ফেল করবেন, ফেলিয়ারকে ভালোবাসবেন। আপনি ফেলিয়ারকে যত ভালোবাসবেন তত আপনি সামনের দিকে এগিয়ে যেতে পারবেন। আর এই যে নতুন জিনিসগুলো ট্রাই করবেন, নতুন মানুষের সাথে পরিচিত হবেন, মানুষের সাথে নেটওয়ার্কিং করবেন, কোনো রকম প্রতিদান পাওয়ার আশা বাদ দিয়ে পরিচিত হবেন, যোগাযোগ রাখবেন, একজন আরেকজনকে সময় মতো খুঁজে নিতে পারবেন। এবং এই যে নতুন নতুন জিনিস ট্রাই করবেন, মানুষের প্রতি কাইন্ড থাকবেন, এবং নিজের ক্যালিবারের উপর বিশ্বাস রাখবেন। উপরওয়ালার কাছে সবসময় চাবেন যেন আপনার ভালো জিনিসগুলো যেন আপনি শুধু নিজের জন্য, পরিবারের জন্য না, আপনি সমাজের জন্য যেন একজন অ্যাসেট হিসেবে গড়ে উঠতে পারেন। আমার বাবা একটা কথা সবসময় বলেছেন যে চেষ্টা করবি রিসোর্স পার্সন হতে। সো আপনার ফিল্ডে, আপনার যেই ফিল্ডটাই হোক না কেন, আপনি রিসোর্স পার্সন হবেন, সেই লক্ষ্য নিয়ে এগিয়ে যাবেন। সফলতা, যেটা আমি বলেছি, ইটস আ জার্নি, এটা কখনোই রেজাল্ট না। কিন্তু আপনি ইউ ক্যান ফিল ইট যে ইউ আর আ সাকসেসফুল পার্সন। এটা যখন আপনি ফিল করতে পারবেন, তখন আপনি বিপুল উদ্যমে আরও নতুন কাজের সাথে জড়িত হয়ে আবার ঝাঁপিয়ে পড়বেন নিজের, পরিবারের এবং জনমানুষের কল্যাণে। তবেই আপনার জীবনটা আসলে মিনিংফুল হবে। জাস্ট লেট নট বি অ্যানাদার শিপ ইন দ্য হার্ট, বি সামওয়ান, বি লাইক দ্যাট ইগল, যে আকাশে উড়ে বেড়াচ্ছে এবং সবাই উপরে তাকিয়ে দেখছে। সেটা আপনি চাইলেই হতে পারবেন, সবাই হতে পারে, শুধুমাত্র সময়টাকে আপনার কাজে লাগাতে হবে। আপনার বেস্ট ফ্রেন্ড ইজ ইয়োর টাইম। থ্যাংক ইউ সো মাচ। আপনি এত সুন্দরভাবে আমাদের অডিয়েন্সদেরকে বিষয়গুলো বুঝালেন এবং আপনার অনেক ব্যস্ত সময় থেকে আমাদেরকে সময় দিয়েছেন। কেরিয়ার প্রো বিডি পক্ষ থেকে আপনাকে অনেক অনেক ধন্যবাদ। অনেক ধন্যবাদ ক্যারিয়ার প্রবিডিকে আমাকে আজকে গেস্ট হিসেবে রাখার জন্য। সবাই ভালো থাকবেন, থ্যাংক ইউ। ভিউয়ার্স, আমাদের পডকাস্টটি আজকে এখানেই শেষ হচ্ছে। নেক্সট এপিসোডে আমরা আবার আসবো আরেকজন সাবজেক্ট ম্যাটার এক্সপার্টকে নিয়ে আপনাদের সামনে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমাদের পডকাস্টটি ভালো লাগলে লাইক দিবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ।